কাকুলি দিদি, তোমরা জমিতে কি চাষ করবে ভেবেছো? আমি তো ধান চাষ করব ভাবছি। এরা তো ধান চাষ করবে, আমি আলু চাষ করব। আলুতে কেউ চাষ না করলে আলুর দাম বেশি পাবো। কিন্তু এদের বলা যাবে না এই কথা। হ্যাঁ হ্যাঁ, তোমরা যা চাষ করো আমিও তাই করব। সুখী, তুমিও তাহলে ধান চাষ করো। আমিও তো ধান চাষই করব, এজন্যই জিজ্ঞেস করছি তোমাদের। সবাই একই চাষ করলে অনেক ভালো হবে। সেচের ব্যবস্থা একসাথে করা যাবে, এতে খরচ কম হবে। জমি তৈরি করা শেষ আমার, কাল সেচ দিয়ে ধানের চারা লাগাবো ভাবছি। আজ বাড়িতে যাই। চল মা, আজ বাড়িতে চল। তোর হয়তো খুব ক্ষুধা লেগেছে তাই না? বাড়িতে গিয়ে তোকে দানা খাওয়াবো। তোর বাবা বেঁচে থাকলে তোকে এই রোদে এনে জমিতে রাখতাম না। তোর বাবাই ফসল ফলাতো, আমি তোকে নিয়ে বাড়িতে থাকতাম। অনেক চাষ দিয়েছি, এবার আমার জমিতে আলু চাষ খুব ভালো হবে। আর আমি টুনি আর সুখীর থেকে অনেক ধনী হব। টুনি আর সুখী শুধু আফসোস করবে। যাই, এবার চলে যাই। টুনিরা আগে ধান চাষ করবে, তারপর আমি জমিতে এসে আলু চাষ করব। এরপর কাকুলিও চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন টুনি ও সুখী তাদের জমিতে সেচ দিয়ে ধানের চারা লাগাতে থাকে। সুখী, কাকুলি দিদি তো এখনো আসছে না। আমাদের তো ধানের চারা লাগানোই প্রায় শেষ হয়ে গেল। কাকুলি দিদির আবার কিছু হলো না তো? আমিও তো তাই ভাবছি টুনি। আমি ধানের চারাগুলো লাগানো শেষ করে কাকুলি দিদির বাড়িতে যাব। এখন গেলে তো জমির পানি শুকিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সুখী, আমিও যাব। কাকুলি দিদি, তোমার শরীর খারাপ নাকি গো? আজ জমিতে যাওনি যে? আমরা তো ধানের চারা লাগিয়েছি আজ। তবে ভালোই করেছি তোমরা। আমার শরীরটা ভালো না, তাই আজ যাইনি। কাল আমি জমিতে ধানের চারা লাগাবো। ঠিক আছে, লাগিও। আমরা তবে চলি। এরপর তারা চলে যায়। এভাবেই সেই দিনটা কেটে যায়। পরের দিন কাকুলি বস্তায় করে আলু কিনে নিয়ে আসে। আর পথে টুনির সাথে কাকুলি দেখা হয়। কি ব্যাপার কাকুলি দিদি, তুমি ধানের চারা না নিয়ে আলু নিয়ে যাচ্ছ মানে? তুমি তোমার জমিতে আবার আলু লাগাবে না তো? আরে টুনি, কি বলছো এসব? জমিতে কেন আলু লাগাতে যাব? জমিতে তো ধান চাষ করব। আলু এগুলো তো রান্না করে খাবো, তাই তো নিয়ে এলাম। ঠিক আছে টুনি, আমি যাই। আবার জমিতে যেতে হবে। কাকুলি টুনিকে এমন মিথ্যে বলে তাড়াতাড়ি আলুর বস্তা নিয়ে জমিতে যায় আর আলু লাগিয়ে দেয়। অবশেষে আলু লাগাতে পারলাম। টুনিরা তো জানেই না, যখন আলু হবে তখন জানতে পারবে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। টুনি ও সুখীর ধান পেকে যায় আর কাকুলির আলুর জমির আলু গাছও বড় হয়ে যায়। আলু তোলারও সময় হয়ে আসে আর হঠাৎ বন্যা এসে কাকুলির আলুর জমিতে পানি দিয়ে ভরে যায়। কিন্তু টুনি ও সুখীর জমিতে পানি ঢুকলেও ধানের উপর পর্যন্ত পৌঁছাতে পারে না। এই কি সর্বনাশ হয়েছে আমার! আমার আলুর জমিতে যে পানি দিয়ে ভরে গেছে, এখন তো আমার সব আলু নষ্ট হয়ে গেল। কাকুলি দিদি, তুমি মিথ্যে আর চালাকি করে আমাদের না জানিয়ে আলু লাগিয়েছো, তাই এমন সর্বনাশ হলো তোমার, বুঝেছো? আজ যদি আমাদের মতো ধান চাষ করতে, তাহলে আর তোমার ফসল পানিতে নষ্ট হতো না। আমাদের যদি একবার বলতে তুমি আলু চাষ করবে, তাহলে আমরা তোমাকে বলতে পারতাম এই সময় আলু চাষ করা যাবে না, কারণ এই সময় বন্যা হতে পারে। হ্যাঁ টনি, আমি তো ভুল করেছি। বেশি লাভ করতে গিয়ে আজ এমন সর্বনাশ হইলো। এখন থেকে তোমরা যা চাষ করবে আমিও তাই চাষ করব। ঠিক আছে টনি, চলো আমরা ধান কেটে বাড়িতে নিয়ে যাই, নইলে বন্যার পানি বেশি হলে আর কাটা যাবে না। হ্যাঁ হ্যাঁ চলো। টুনি, এবার সবাই নাকি আখ চাষ করবে, তাহলে আমরাও আখের চাষ করব, তুমি কি বলো? কিন্তু সুখী, আখের চারা তো আমাদের বনে নেই, আমরা চারা কোথায় পাবো? সবাই বলছে পাশের বনে নাকি আখের চারা পাওয়া যায়। কাল সবাই নিতে যাবে, আমিও ওদের সাথে যাব। তুমি গেলে আমার সাথে এসো। আমি এখন কাকুলি দিদিকে বলতে যাই, কেমন?
ঠিক আছে, কাল আমিও যাব। যাও তবে তাড়াতাড়ি কাকুলির কাছে যাও। কাকুলি দিদি, আমরা সবাই এবার আখ চাষ করব, তাই কাল পাশের বনে আখের চারা আনতে যাব। তাই তোমাকে বলতে এলাম গো। ঠিক আছে সুখী, আমিও তোমাদের সাথে যাব। মা টুকি, আজ অনেক পথ উঠতে হবে। আমি তো এত পথ তোকে নিয়ে উঠতে পারবো না। তোকে কিন্তু নিজেকেই কিছু পথ উঠতে হবে, পারবি তো? ঠিক আছে মা, আমি চেষ্টা করব, কিন্তু আমি কিন্তু জোরে উঠতে পারবো না। আচ্ছা ঠিক আছে মা, চল তাহলে, সবাই হয়তো তৈরি হয়েছে যাওয়ার জন্য। চলো সবাই, আমরা উঠতে শুরু করি অন্য বনে যাওয়ার জন্য। টুকি মা, এখন তুই নিজে উঠতে থাক। আমি যে আর তোকে নিয়ে উঠতে পারছি না, অনেক পথ তো এলাম তোকে নিয়ে। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমাদের সাথে ওড়ার চেষ্টা করছি। তোমরা সবাই একটু ধীরে ধীরে ওড়ো, আমার মেয়ে যে এত জোরে উঠতে পারবে না। তোমার মেয়ে জোরে উঠতে পারবে না, তাহলে এনেছো কেন? আমার মেয়ে অনেক ছোট, তাই বাড়িতে রেখে আসলে তো শিকারী ঈগল ওকে আক্রমণ করতে পারে, তাই সাথে নিয়ে এসেছি। এজন্য কি এখন আমরা ধীরে ধীরে উঠবো নাকি? হ্যাঁ, এই তোমরা ধীরে ধীরে এসো, আমাদের সময় নেই, আমরা তাড়াতাড়ি যাই। চলো সবাই। হ্যাঁ, তাই চলো। আমি তো সবাইকে হারিয়ে ফেললাম, এখন কি করে যাব পাশের বনে? আমার বুঝি আখের চারা নেওয়া হবে না। মা, আমি যে উঠতে পারবো না মা, পারবো পাখাতে আমার খুব ব্যথা করছে আর ক্ষুধাও লেগেছে। ঠিক আছে মা, আমরা আর উড়বো না, থাক। আমি আখের চারা আনতে যাব না, একা একা কি করে আর যাব? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে, চল ওই বাড়িতে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা। বাড়িতে কেউ আছেন? শুনছেন? বাড়িতে কেউ আছেন? কি ব্যাপার, আকাশটা আবার এই সময় খারাপ করলো? চল মা, আমরা ঘরের ভিতরে যাই, কেউই তো সাড়া দিচ্ছে না। এরপর টুনি ও টুকি ঘরের ভিতরে যায়, আর তখনই খুব জোরে ঝড় হতে থাকে। ঘরের ভিতরে তো কেউ নেই। দেখ মা, কি বৃষ্টি হচ্ছে, আমরা তো ভিজেই যেতাম। সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্য করেন, কাকুলি সুখীরা তো ভিজেই যাবে রে। হ্যাঁ মা, ঠিকই তো বলেছ মা, এই ঘরে তো কোনো খাবার নেই, এখন আমি কি খাবো? আমি ভেবেছিলাম কেউ না কেউ থাকবে, কিন্তু এই ঘরটা ছাড়া তো এখানে আর কেউ নেই। এখন এই সময় খাবার কোথায় পাবো রে মা? আর কিছুক্ষণ কষ্ট করে থাক, আমরা ঝড় থামলেই বাড়িতে চলে যাব। কাকুলি দিদি, বৃষ্টি তো থামছেই না, এখন কি করে আখের চারা আনতে যাব? টুনিটা যে বৃষ্টিতে কোথায় পিছনে পড়ে ভিজছে, আমরা তো রেখেই চলে এলাম ওকে। আরে নিজের কথা ভাবো, টুনির চিন্তা বাদ দাও। টুনি তো তার ছানাকে নিয়ে নিজে বাড়ি চলে যাবে, এত দূর তো আসতেই পারবি না। ভালোই হবে, টুনি না আসলে তো আমরা আখের চারা ভাগে বেশি করে পাবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, বৃষ্টি ছাড়ার সাথেই আমরা টুনির আসার আগেই তাড়াতাড়ি যাব। সবাই এভাবেই টুনিকে নিয়ে সমালোচনা করতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ বৃষ্টি হতে থাকে, সবাই বৃষ্টিতে ভিজে যায়, আর টুনি বেশ আরামে বনের একটা ঘরে থাকে। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। মা টুকি, বৃষ্টি ছেড়ে গেছে, চল মা, এবার আমরা বাড়িতে যাই। হ্যাঁ মা, চলো। কি ব্যাপার, এখানে 3টি আখ কে রেখেছে? আমি তো আখের চারা নিতে যেতেই পারলাম না। এই 3 আখ নিয়ে বরং আমি চলে যাই, এই আখ কেটে জমিতে লাগিয়ে দিব, যদি আখ হয় ভালোই হবে। হ্যাঁ মা, নিয়ে চলো, আমিও আখ খেতে পারবো। আমি যে আখ কোনোদিনও খাইনি, তাই জানি না আখ খেতে কেমন হয়। আখ খেতে মিষ্টি হয় রে মা। ঠিক আছে, চল নিয়ে যাই। এরপর টুনি আখ 3টে নিয়ে বাড়িতে আসে, আর অন্যদিকে কাকুলি, সুখী, মিঠু ওরা আখের চারা নিতে গিয়ে দেখে বৃষ্টির পানিতে আখের চারা ডুবে গেছে। একি, সব আখের চারা তো পানিতে ডুবে গেছে, এখন আমরা কি নিয়ে যাব? চলো চলো, সবাই বাড়িতে চলে যাই, আখের চারা আর নেওয়া হলো না।
কোথায় পেয়েছো? আর একদিনেই তোমার আগ এত বড় হলো কি করে? আগ বড় হলো কি করে তা আমি জানি না, এটা নিয়ে আমিও অবাক হয়ে যাচ্ছি। আসলে এত বড় আগ দেখে আমিও ভীষণ অবাক হয়ে গেছি। হয়তো এগুলো জাদুরই আগ ছিল। টনি, আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাকে রেখে গেছি, তবুও তুমি আখের চাষ করতে পারলে। আমরা তো সবাই নিজেরটাই ভেবেছি, তাই তো দেখো আমরা আখের চারা কেউ পাইনি। আখের চারা নিতে গিয়ে দেখি সব চারা বৃষ্টির পানিতে ডুবে গেছে। আমাকেও ক্ষমা করে দাও টুনি, আমরা তোমার খারাপ চিন্তা করেছিলাম। আর তুমি কিনা ভালোভাবে বাড়ি ফিরেছো আর আখও পেয়েছো, আর আমরা সবাই বৃষ্টিতে ভিজে শেষ হয়ে গিয়েছিলাম। এবার সবাই বুঝলে তো, কখনো অন্যের খারাপ চিন্তা করা যায় না, তাহলে নিজেরই ক্ষতি হয়ে যায়। তোমরা চিন্তা করো না, আমি তোমাদের সবাইকে আখ খাওয়াবো। একদিন সবাই মিলে একসাথে আখ খাবো। এক বনে বাবাহারা টুনি তার বৃদ্ধ মা মিনু টুনটুনির সাথে বসবাস করত। মিনু টুনটুনি এই বৃদ্ধ বয়সে কোনো রকমে আয় রোজগার করে টুনি লেখাপড়ার খরচ চালাতো আর সংসারের খরচ চালাতো। এভাবেই টুনি আর তার মা মিনু টুনটুনির দিন কাটছিল। মা টুনি, আমি আজ আছি কাল নেই রে মা, তাই আমি তোর জন্য পাশের বনে টোনা নামে এক ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছি রে মা। আমি মরার আগে তোর বিয়ে দিয়ে যেতে চাই। কিন্তু মা, আমি এখন বিয়ে করলে যে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে। আমি যে অনেক পড়তে চাই মা, পড়াশোনা করে আমি অনেক বড় হতে চাই। মা টুনি, গরিবের আবার কিসের পড়াশোনা বল? টোনা বেশ সংসারী ছেলে, টোনার সাথে বিয়ে হলে তুই ভালো থাকবি, দুবেলা দুমুঠো খেতে পারবি রে মা। আর দেখ, তোর এই অযথা পড়াশোনার জন্য আমি টোনার মতো ভালো ছেলে হাতছাড়া করতে চাই না। রাজি হয়ে যা না মা, রাজি হয়ে যা। মিনু টুনটুনির এমন কথা শুনে টুনি আর কিছুই বলে না। এরপর টুনি মায়ের কথা মতো বিয়ের জন্য রাজি হয়ে যায়। অবশেষে দিনক্ষণ দেখে টোনাটুনির ধুমধাম করে বিয়ে হয়ে যায়। এদিকে টুনিও বিয়ের পরপরই গর্ভবতী হয়ে যায়। টুনি গর্ভবতী হলেও তার মন পড়াশোনা করার জন্য ব্যাকুল হয়ে থাকে। একদিন টুনি টোনাকে বলে, ওগো টোনা, অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো ভাবছি, কিন্তু বলার সাহস পাচ্ছি না। টোনা, তুমি রাগ করবে না তো বলো? তুমি যদি রাগ না করো তাহলে আমি কথাটা বলবো। আহা টুনি, এত আমতা আমতা করছো কেন? বলেই ফেলো একবার, কি বলতে চাচ্ছ তুমি? আর তুমি এখন আমার সন্তানের মা হতে চলেছো, তুমি যা বলবে আমি তাই শুনবো। বলো টুনি, বলো। টোনা, আমার বড্ড ইচ্ছে পড়াশোনা করার। আমি আবারও স্কুলে ভর্তি হতে চাই। টোনা, তুমি আমাকে স্কুলে ভর্তি করিয়ে দাও না টোনা। টুনির এমন কথা শুনে টোনা ভীষণ অবাক হয়ে যায়। আর টোনা বলে ওঠে, এসব তুমি কি বলছো টুনি? এই সময়ে তুমি পড়াশোনা করবে? তুমি পারবে না টুনি, পারবে না। বাদ দাও তো তোমার এসব ইচ্ছে। না টোনা, তুমি এভাবে অমত করো না। মা গরিব ছিল বলে আমাকে পড়াশোনা না করিয়ে বিয়ে দিয়ে দিয়েছে। মা তো মুক্তি পেয়েছে। এবার তুমিও যদি আমার পড়াশোনার ইচ্ছেটাকে এভাবে নষ্ট করে দাও, তবে আমি কোথায় যাব বলো? আহা টুনি, কান্না করো না। আমি তোমার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াবো না। আমিও একসময় পড়াশোনা করতে চেয়েছিলাম জানো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। কিন্তু তোমার যখন এত ইচ্ছে পড়াশোনা করার, তবে আমি অবশ্যই তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দিব। তুমি তৈরি হয়ে নাও টুনি, আজকেই আমি তোমাকে স্কুলে ভর্তি করাতে যাব। টোনার এমন উদার মানসিকতা দেখে টুনি ভীষণ খুশি হয়ে যায়। এরপর টুনি তৈরি হয়ে টোনার সাথে স্কুলে যাবার জন্য বেরিয়ে পড়ে। পথের মধ্যে, কি গো টোনা দাদা, বউকে নিয়ে কোথায় যাচ্ছো? শ্বশুর বাড়ি নাকি? গর্ভবতী অবস্থায় বুঝি সেখানেই থাকবে? ও, আমি তো ভুলে গিয়েছিলাম, টুনির বাপ মা বলতে তো কেউ নেই। ও তো একটা এতিম মেয়ে। না কাকলি, আমার কি টাকা পয়সার অভাব যে বউকে গর্ভবতী হওয়াতে বাপের বাড়িতে রাখবো? অতটাও ছোট লোক আমি নই। আমি টুনিকে স্কুলে ভর্তি করাতে নিয়ে যাচ্ছি। টুনি আবার পড়াশোনা শুরু করবে। কি বললে তুমি টোনা? এই বুড়ো বয়সে টুনি আবার বাচ্চাদের মতো স্কুলে পড়তে যাবে? হাসালে টোনা, তুমি হাসালে। তা ভালোই সিদ্ধান্ত নিয়েছো বুঝলে টোনা। বউ স্কুলে পড়বে, সাথে পেটের বাচ্চাটাও পড়বে। পরে আর তোমার ছানাকে স্কুলে পড়াতে হবে না। তোমাদের আদিক্ষেতা দেখে মরে যায়, মরে যায়।
এভাবে কেন বলছো কাকুলি? পড়াশোনা করা বুঝি পাপ কাজ? একদিন দেখো আমি পড়াশোনা করে ডাক্তার হব আর এই বনের সবার সেবা করব। থাক টুনি থাক, আর বড় বড় কথা বলা লাগবে না। দুদিন পর তো তোর নিজেরই ডাক্তারের কাছে যেতে হবে, আর তুই কি না হবি ডাক্তার? গর্ভবতী হয়ে নাকি কেউ আবার স্কুলে যায়? কি লজ্জা, কি লজ্জা আছে। এ কথা বলে কাকুলি টোনাটুনিকে অপমান করে সেখান থেকে চলে যায়। এরপর টোনাটুনি স্কুলে যায়। আর তারা হেডমাস্টারের ঘরে ঢোকে। হেডমাস্টার তাদের দেখে বলে, আসুন আসুন বসুন। তা আপনারা কাকে ভর্তি করতে এসেছেন? আপনাদের ছেলে না মেয়ে? কই সাথে এনেছেন তাকে? দেখতে পাচ্ছি না তো। না স্যার, আমরা আমাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে আসিনি, আমি নিজেই ভর্তি হতে এসেছি। মানেটা কি? আপনাকে দেখে তো গর্ভবতী মনে হচ্ছে। এই সময়ে আপনি কিভাবে স্কুলে পড়বেন? না না, আমি আপনাকে ভর্তি করে নিতে পারবো না। ইয়ার কি করতে এসেছেন নাকি এখানে? হ্যাঁ, বের হন তো এখান থেকে। না না স্যার, আপনি আমাকে দয়া করে ভর্তি করিয়ে নিন। আমি গর্ভবতী হয়েছি তো কি হয়েছে, আমি পড়াশোনা করতে পারবো। আমার স্বপ্নটা এভাবে ভেঙে দিবেন না স্যার, আমাকে আপনার স্কুলে পড়তে দিন। টুনির এমন কথা শুনে হেডমাস্টারের মনে দয়া হয় আর টুনিকে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি আপনাকে ভর্তি করিয়ে নিব, তবে আমাকে কথা দিতে হবে এই স্কুলের ফার্স্ট রেজাল্ট করতে হবে আপনাকে। হেডমাস্টারের কথা শুনে টুনি রাজি হয়ে যায়। এরপর টুনি স্কুলে ভর্তি হয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আর টুনি খুবই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে থাকে। একদিন টুনি বই খাতা নিয়ে ক্লাসরুমে গেলে ক্লাসের সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে, দেখো দেখো সবাই, আমাদের ক্লাসে এক গর্ভবতী বুড়ি ছাত্রী ভর্তি হয়েছে। ও কাকিমা, তুমি তো ক্লাসে ভর্তি হয়ে গেলে, তো তোমার ছানাকেও কবে ভর্তি করে দিবে শুনি? তোমার ছানা কি পেটেই থাকবে নাকি বের হবে? আমাদের বলো তো। ছানা পড়াশোনা করার বয়সে তার মা এসে নাকি পড়াশোনা করবে। এই দেখো সবাই দেখো, এই বুড়ি কাকিমাকে দেখে যাও। কুহুর এমন কথা শুনে টুনি মন খারাপ করে বাড়ি চলে যায় আর টোনাকে কাঁদতে কাঁদতে বলে, আমি আর পড়াশোনা করব না গো। গর্ভবতী অবস্থায় স্কুলে যাচ্ছি বলে সবাই আমাকে নিয়ে হাসি ঠাট্টা করে, কেউ আমার কষ্টটা বোঝে না, শুধু আমাকে অপমান করে সবাই। এসব নিয়ে তুমি মন খারাপ করো না টুনি, দেখবে একদিন তোমাকে নিয়ে সবাই গর্ব করবে। টোনার এ কথা শুনে টুনি মনে সাহস পায়। এরপর টুনি আরো ভালো করে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে টুনির বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যায়। তারপর রেজাল্টের দিন চলে আসে। সুধী ছাত্রছাত্রী বিন্দু, আমি আজ বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করতে যাচ্ছি। আর আজ যে ফার্স্ট হবে তাকে সোনার মেডেল দেয়া হবে। আমাদের মাঝে ফার্স্ট হয়েছে টুনি। টুনির জন্য সবাই হাততালি দাও। সবাই টুনির এই রেজাল্ট দেখে ভীষণ অবাক হয়ে যায়। এদিকে টুনিও তার রেজাল্টে ভীষণ খুশি হয়ে যায়। তারপর টুনি মেডেল গলায় নিয়ে বাড়িতে যায় আর টোনাকে ডাকতে থাকে, টোনা, কোথায় তুমি? দেখে যাও, আমি ফার্স্ট হয়েছি। টোনা টোনা, আমি পেরেছি, আমি ফার্স্ট হতে পেরেছি। টোনা। টুনির কথা শুনে টোনা ঘরের বাইরে আসে আর টুনিকে বলে, আমি জানতাম টুনি, তুমি পারবে, তুমি পারবে ভালো রেজাল্ট করতে। তুমি প্রমাণ করে দিয়েছো শিক্ষার কোনো বয়স হয় না, যে কোনো পরিস্থিতিতেই শিক্ষা গ্রহণ করা যায়। এরপর টুনি ছানা জন্ম দেয়। আর ছানা জন্ম দেওয়ার পর পর টুনি আরো পড়াশোনা করে আর বনের সবচেয়ে বড় ডাক্তার হয়ে ওঠে টুনি। আর বনের সবার সেবা করতে থাকে। এদিকে টুনি গর্ভবতী থাকা অবস্থায় যারা টুনিকে নানা ধরনের অপমানজনক কথা বলেছিল তারা সবাই টুনির কাছে ক্ষমা চায়। তারপর টুনি তার স্বামী সন্তান নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। রূপপুর বনে অনেক পাখির বসবাস।
ওই বনের রাজা ছিল ঈগল। রাজা ঈগল ছিল খুবই লোভী আর খুবই কৃপণ। বনের প্রজাদের কোথায় কোনো ধরনের সমস্যা হলে সেটা রাজা কোনো পরখ করে না। একবার বনে প্রচন্ড রকম খরা দেখা দেয়। খরার কারণে বনের মাঠ ঘাট সব ফেটে চৌচির হয়ে যায়। প্রচন্ড রোদের কারণে নদী নালা সব শুকিয়ে যায়। এই খরার কারণে বনের সব পাখিরা অনেক চিন্তায় পড়ে যায়। একদিন শালিক অস্থির হয়ে রাস্তা দিয়ে হাঁটছিল। এমন সময় ওর সাথে টুনির দেখা হয়, আর টুনি বলতে থাকে, দিদি, এইভাবে অস্থির হয়ে কোথায় যাচ্ছো? কি হয়েছে? তোমার অস্থিরতার কারণ কি? বনের মাঠঘাট যে সব শুকিয়ে গেছে, বনে যে খরার প্রকোপ পড়েছে, তা কি তুই জানিস না? আমি তোমার অস্থিরতা দেখে মনে করেছিলাম যে তোমার মেয়ে শালু অসুস্থ হয়েছে, আর খরা, আমি সেই জন্যই তোমার কাছে যাচ্ছিলাম। দিদি, খরার কারণে আমাদের জমিতে তো তেমন ফসল হয়নি, আর ভালো ফসল না হলে আমরা খাবই বা কি? রাজাকে খাজনা দিবই বা কি করে? আমার তো মাঝে মাঝে মনে হয় ওই কৃপণ লোভী রাজার কারণেই ঈশ্বর আমাদের বনে এমন খরা দিয়েছে। কি যে করব, কিভাবে যে দিন কাটাবো, কিছুই তো বুঝতে পারছি না রে। দিদি, আমি বলি কি, আমরা বনের সব প্রজারা রাজাকে গিয়ে আমাদের সমস্যার কথা বলি। রাজা মশাই কি আমাদের সমস্যার কথা বললে কি সমাধান করে দিবে? এত বড় বিপদের দিনে রাজা মশাই আমাদের থেকে কখনোই মুখ ফিরিয়ে নিবে না। আমার বিশ্বাস রাজা আমাদের সাহায্য করবেই করবে। ঠিক আছে, এত করে যখন বলছিস, তখন চল বনের সবাইকে বলি আর রাজপ্রাসাদে যাই। এই বলে ওরা দুজন বনের সবাইকে নিয়ে রাজপ্রাসাদে যায়। বনের সবাইকে একসাথে রাজপ্রাসাদে দেখে রাজা ঈগল বলতে থাকে, কি ব্যাপার, আজ সূর্য কোন দিকে উঠেছে? তোমরা সবাই একসাথে হয়ে কি চাইতে এসেছো রাজপ্রাসাদে? আমি শূন্য, আমি তোমাদের কিছুই দিতে পারবো না, তাই সমস্যা বলার আগেই এখান থেকে চলে যাও তোমরা সবাই। রাজা মশাই, দয়া করে আমাদের তাড়িয়ে দেওয়ার আগে আমাদের সমস্যার কথাগুলো একবার শুনুন। বেশ, তবে বলো তোমরা কি বলতে এখানে এসেছো? রাজা মশাই, বনে বেশ কয়েক মাস ধরে প্রচুর খরা যাচ্ছে, যার কারণে বনে নদী নালা সব শুকিয়ে যাচ্ছে, আর পানি না থাকার কারণে এবার জমিতে কারোরই ফসল হয়নি। তাই আমরা আপনার কাছে একটা সেচ মেশিনের আবেদন করছি। মহারাজ, আমাদের ফিরিয়ে দিবেন না? রাজা মশাই, আর একটা কথা, এবার আমাদের ফসল ভালো না হওয়ার কারণে আমরা কেউ খাজনা দিতে পারবো না। দয়া করে সেচ মেশিনের সাথে সাথে আমাদের খাজনাটাও মওকুফ করে দিন। প্রজাদের এমন কথা শুনে রাজার ভীষণ রাগ হয়, আর রাজা রেগে বলতে থাকে, এখানে কি মামার বাড়ির আবদার পেয়েছিস নাকি তোরা? হ্যাঁ, ফসল হোক বা না হোক, বনে খরা হোক আর বন্যা হোক, আমার খাজনা চাই মানে চাই, বুঝতে পেরেছিস তোরা? রাজা মশাই, আমরা যদি আপনাকে খাজনা দিই তাহলে যে আমরা না খেতে পেরে মারাই যাব। এমন করবেন না রাজা মশাই, দয়া করুন। আমার কোনো দয়া মায়া নেই, তোরা খেতে না পেরে মারা গেলেও আমার কি? হ্যাঁ, আমি শুধু চাই আমার কোষাগার টাকায় ভর্তি হোক। ঠিক আছে রাজা মশাই, আমরা মানলাম খাজনা দেওয়ার কথা, কিন্তু আপনাকে সেচ মেশিন দিতে হবে। পানি থাকলে আমরা ঠিকমতো ফসল ফলাতে পারবো, আর আপনাকেও খাজনা দিতে পারবো। তোরা সামান্য প্রজা হয়ে আমার উপর আদেশ খাটাস? আমি তোদের সবাইকে আমার এই বন থেকে তাড়িয়ে দিব। চলে যা, চলে যা বলছি এক্ষুনি এখান থেকে। রাজার এমন কথা শুনে বনের সবাই কান্না করে আর অসহায় হয়ে সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বনের পাখিদের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। রাজার মন্ত্রী যজ্ঞকাক ছিল খুবই ভালো মনের পাখি। যজ্ঞকাক বনের পাখিদের এরকম অবস্থা দেখে খুবই ব্যথিত হয়ে যায়। একদিন যজ্ঞকাক বনের রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় শালিক ওখানে আসে আর যজ্ঞকে বলে, যজ্ঞ দাদা, দেখো দেখো আমাদের বনের অবস্থা দেখো, আমরা যে বড্ড অসহায় গো। আমরা এই অবস্থায় রাজাকে কি করে খাজনা দিব বলো? তুমি রাজার মন্ত্রী, তুমি একটু রাজাকে বুঝিয়ে বলো না গো দয়া করে। আরে আরে শালিক বোন, কি করছো? হাত জোর করা লাগবে না,
আমি আজকে রাজা মশাইয়ের সাথে চূড়ান্ত আলোচনা করব। আমি আসি তবে। এই বলে যজ্ঞ চলে যায়। বনের সকলের দুরবস্থা দেখে যজ্ঞ কাকের ভীষণ মন খারাপ হয়। আর যজ্ঞ কাকের মন খারাপ দেখে রাজামশাই বলতে থাকে, কি ব্যাপার যজ্ঞ, আজ দেখি তোমার মনটা খারাপ, কিসের কারণে তা বলো তো শুনি। মহারাজ, আপনি এত লোভী কেন? আপনি জানেন আপনার খাজনার টাকা জোগাড় করতে বনের প্রজাদের কত কষ্ট করতে হচ্ছে। এই খরার মাঝে সব পাখিরা খেয়ে না খেয়ে কত কষ্টে দিন কাটাচ্ছে। যে রাজা প্রজাদের দুঃখ বোঝে না, সে কখনো রাজা হতে পারে না। বাবা যজ্ঞ, প্রজাদের জন্য তোমার দেখি খুবই মায়া। তা তোমার যখন এতই মায়া, তখন তুমি নিজেই তোমার বেতন থেকে তাদের টাকা দিচ্ছ না কেন? হ্যাঁ মহারাজ, আপনি এতটা কৃপণ আর লোভী আগে জানলে আপনার মন্ত্রী আমি হতাম না। যজ্ঞ কাকের কথা শুনে রাজা ভীষণ রেগে যায়। আমার রাজ্যে কাজ করে তুমি আমাকে অপমান করছো যজ্ঞ? এত বড় সাহস তোমার! আজ থেকে তোমার চাকরি শেষ, বেরিয়ে যাও এখান থেকে বলছি। রাজার কথা শুনে যজ্ঞ মন খারাপ করে রাজপ্রাসাদ ত্যাগ করে আর বনের রাস্তা দিয়ে যেতে থাকে। এমন সময় ওখানে টুনি সহ অনেকেই আসে। আর টুনি বলে, যজ্ঞ দাদা, রাজা মশাই কি রাজি হয়েছে আমাদের সাহায্য করার জন্য? না রে টুনি, না। আমিও ওই কৃপণ লোভী রাজার কাছে হেরে গিয়েছি। যজ্ঞ দাদা, আমি একবার চেষ্টা করে দেখি। আমি মন্ত্রী হয়ে পারলাম না, আর তুই তো সাধারণ পাখি, তুই কি করে পারবি? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাকে একবার চেষ্টা করার সুযোগ দিয়ে দেখো না, এই টুনি তার বুদ্ধি দিয়েই কিছু করতে পারে কিনা। টুনির কথায় যজ্ঞ রাজি হয়ে যায় আর টুনি রাজার কাছে রাজপ্রাসাদে চলে যায়। টুনিকে দেখে রাজা বলে, আমি তো মহা বিপদে পড়ে গেলাম। একবার এ আসে, আরেকবার ও আসে, এবার আবার তুই কি চাইতে এসেছিস আমার কাছে? আমি কিছুই চাইতে আসিনি রাজা মশাই। আমি একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি। জানেন, আপনার মন্ত্রী আপনার নামে খারাপ কথা বলে বেড়াচ্ছে বনে। আর নিজে খ্যাতি অর্জনের জন্য কি করেছে জানেন? একদিনে 100 টাকা করে দিতে চাইছে সবাইকে। কি, যজ্ঞ কাক এইভাবে খ্যাতি অর্জন করতে চাইছে? আমি এটা হতে দিব না। যজ্ঞ কাক যদি 100 টাকা করে দেয়, তাহলে আমি 500 করে দিব। প্রথম দিন 500 টাকা দিব, তারপরের দিন 1000 টাকা দিব, আবার তারপরের দিন 1500 টাকা দিব। এইভাবে যতদিন যাবে আমি ততই টাকার পরিমাণ বাড়িয়ে দিব। তবুও যজ্ঞ কাককে খ্যাতি অর্জন করতে দিব না আমি, এই আমি বলে দিলাম। আপনি যে অনেক বড় মনের পাখি, তা কেউ না জানলেও আমি আগে থেকেই জানতাম জানেন। তবে রাজা মশাই, আপনি আপনার কথাগুলো একটা চুক্তিপত্রে লিখে আপনার সিলমোহর লাগিয়ে দিন, যাতে বনের সবাইকে আপনার ভালো রূপটা দেখাতে পারি। বেশ বেশ, আমি এক্ষুনি লিখে দিচ্ছি টুনি, আর সাথে আজকে 500 টাকাও দিয়ে দিচ্ছি। এই বলে রাজা একটা চুক্তিপত্র লিখে দেয় আর টাকাও দেয়। টুনি টাকা আর চুক্তিপত্র নিয়ে যজ্ঞ কাকের কাছে যায়। যজ্ঞ কাক টুনির বুদ্ধির কথা শুনে বলতে থাকে, বাহ টুনি, বাহ! সত্যি টুনি, তুই অনেক বুদ্ধিমতী। আজ তোর বুদ্ধির কারণে রাজার টাকা দিয়ে আমরা সবাই উপকৃত হব। এবার রাজা বুঝবে মজা। এভাবে সবাই বুদ্ধিমতী টুনির প্রশংসা করে। রাজা তার চুক্তি অনুযায়ী রোজ রোজ বনের সবাইকে টাকা দেয়। এইভাবে রোজ রোজ টাকা দিতে দিতে রাজার কোষাগার শূন্য হয়ে যায়। এভাবে বুদ্ধিমতী টুনির বুদ্ধির কারণে কৃপণ লোভী রাজা তার শাস্তি পায় আর বনের প্রজারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।